হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের মুভিতে আমরা কানাডার একটি সত্য ঘটনা সম্পর্কে জানব, যেখানে রবার্ট হোয়াইটম্যান নামে ছদ্মনামধারী এক লোক একে একে মোট 59টি ব্যাংকে এবং জুয়েলারি শপে ডাকাতি করে এবং প্রতিটাতেই সে সফল হয়। কিন্তু ডাকাতি করতে করতে তার মধ্যে যে লোভ তৈরি হয়ে যায়, তার মাসুল দিতে রবার্টকে পড়তে হয় কঠিন এক পরীক্ষার মাঝে। এদিকে কানাডিয়ান পুলিশ 2 বছর ধরে রবার্টকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু রবার্ট এতটাই ধুরন্ধর ছিল যে পুলিশ তার লোকেশন তো দূরে থাক, তার আসল নামই বের করতে পারছিল না। কিন্তু কি এমন করত রবার্ট, যার কারণে সে এতগুলো ডাকাতি সফলভাবে করতে পেরেছিল? ফাইনালি কি হয়েছিল তার সাথে, আর কিভাবেই বা পুলিশ তাকে ধরার প্ল্যান করছিল, তার সবকিছুই জানবো 2022 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ক্রাইম থ্রিলার মুভি ব্যান্ডিট থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1988 সালের ঘটনা দেখতে পাই, যেখানে কানাডার একটা ব্যাংকে এক লোক ছদ্মবেশ নিয়ে প্রবেশ করে এবং কাউন্টারে থাকা মেয়েটার হাতে একটা সুটকেস দিয়ে বলে যে সে যেন এই সুটকেসে সব টাকা ভরে দেয়। মেয়েটি স্বেচ্ছায় এই কাজটি করতে না চাইলে লোকটি তার পকেট থেকে গান বের করে মেয়েটিকে ভয় দেখায়, যার ফলে মেয়েটি বাধ্য হয়ে সবগুলো টাকা সেই সুটকেসে ভরে দেয়। এদিকে এই ব্যাংক ডাকাতির ঘটনা যখন পুলিশ জানতে পারে, তখন তারা গাড়ি নিয়ে সেই ব্যাংকের কাছে যায় এবং সন্দেহজনক একজনকে গান পয়েন্টে নিয়ে সারেন্ডার করতে বলে। কিন্তু আসল ডাকাত তো ততক্ষণে তার ছদ্মবেশ পাল্টে ফেলেছে। আর এখানেই আমরা মুভির প্রধান চরিত্র রবার্ট হোয়াইটম্যানকে দেখতে পাই, যে কিনা কিছুক্ষণ আগেই ছদ্মবেশ নিয়ে তার জীবনের 59তম ডাকাতিটি করে ফেলেছে। আসলে রবার্ট ডাকাতি করে বের হওয়ার পর তার পোশাকগুলো অন্য এক লোককে দিয়ে দেয় এবং টাকার বিনিময়ে সেগুলো পরতে বলে, যাতে করে সে সহজেই পুলিশের চোখ থেকে পালিয়ে যেতে পারে। তো পুলিশ যখন রবার্টের পোশাক পরা সেই লোককে সারেন্ডার করতে বলছিল, রবার্ট তখন সেখানকার একটা টেলিফোন বুথ থেকে কয়েকবার পুলিশে কল করে এবং প্রতিবার ভয়েস চেঞ্জ করে বলে যে তার চোখের সামনে একটা ডাকাতি হয়েছে, পুলিশ যেন যত দ্রুত সম্ভব সেখানে চলে আসে। রবার্ট আসলে চাইছিল যে ডাকাতির খবর পেয়ে বাকি জায়গার পুলিশগুলোও যেন সেখানে চলে আসে, তাহলে সে খুব সহজেই এখান থেকে পালিয়ে যেতে পারবে। তো প্ল্যান মোতাবেক পুলিশের অন্য ইউনিটগুলো সেখানে আসা শুরু করলে রবার্ট একটা ইরানি টুপি পরে সেখানে থাকা আরও কয়েকজনের সাথে মিশে যায়। এরপর সে কাছেই একটা গাড়ির শোরুম থেকে একটা গাড়ি কিনে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ঘটনাস্থলে বাকি পুলিশদের সাথে সাথে ডিটেকটিভ জনকেও দেখা যায়। সে রবার্টের একটা ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে একে কেউ দেখেছ কিনা। উত্তরে একজন পুলিশ বলে, এ তো কিছুক্ষণ আগেই আমার সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। এখান থেকে সিন শিফট হয়ে আমরা 4 বছর আগের অর্থাৎ 1984 সালের আমেরিকার মিশিগান শহরের ঘটনা দেখতে পাই। সেখানে দেখা যায় একটা কোর্টে রবার্টের শুনানি হচ্ছে। রবার্টের লয়ার আদালতকে বোঝানোর চেষ্টা করে যে রবার্ট কোনো খারাপ পথে এগোচ্ছে না। আসলে 1984 সালে পুলিশ রবার্টকে অ্যারেস্ট করেছিল বেশ কিছু আইন লঙ্ঘনের কারণে। আদালতের লয়ার তাই বোঝানোর চেষ্টা করে যে আমেরিকায় এমন অনেক শিশু আছে যারা ছোট থেকে বড় হয়েছে অবহেলা আর অভাবে। রবার্টও তেমনই একজন। ও ছোটবেলা থেকেই পরিবার ছাড়াই বড় হয়েছে। আসলে নিজে থেকে কেউ কখনোই খারাপ পথে আসতে চায় না, পরিবেশই তাকে বাধ্য করেছে। আর এই দেশে ভালো চাকরি পাওয়ার চেয়ে চুরি ডাকাতি করে বা বাজে পথে গিয়ে টাকা কামানো বেশি সহজ, যার কারণে রবার্টের মতো মানুষরা খারাপ পথে এগোচ্ছে। অদ্ভুতভাবে এই কথাটা বাংলাদেশের জন্য সত্য। আমাদের দেশে একটা ভালো চাকরি পেতে যে পরিমাণ কষ্ট করতে হয়, তার থেকে অনেক কম কষ্ট করে মানুষ ধোঁকাবাজি করে টাকা ইনকাম করতে পারে। আর সরকারি চাকরি পেতে তো অধিকাংশ ক্ষেত্রেই রীতিমতো লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়। এই জন্যে হয়তো আমাদের দেশে ক্রাইম রেট দিন দিন বেড়েই যাচ্ছে। যাই হোক, লয়ারের কথায় কনভিন্স হয়ে আদালত রবার্টের চরিত্র ঠিক করার জন্য তাকে 1.5 বছরের জন্য সেন্ট জোসেফ সংশোধনাগারে পাঠানো হয়, যেখান থেকে রবার্ট নিজের সঠিক চরিত্র গঠন করতে পারবে। কিন্তু আমেরিকান আদর্শকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রবার্ট 6 মাস পরেই সেখান থেকে পালিয়ে যায় এবং একটা ট্রাকে করে কানাডার ওটাওয়া শহরে চলে যায়। সেখানে গিয়ে রবার্ট বিভিন্নভাবে চাকরি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা আইসক্রিম ভ্যানের চাকরির নোটিশ দেখতে পায়। তো সেখানে চাকরির কথা বলতে গেলে বেন নামের সেই ইউনিট ম্যানেজার রবার্টকে বলে যে চাকরি পেতে হলে তাকে তার আইডি দেখাতে হবে। কিন্তু যেহেতু রবার্টের কাছে তার আইডি নেই, তাই সে কাছেই একজন ভিখারিকে $22 দিয়ে তার আইডি কার্ড কিনে নেয়। আর সেই ভিখারির নামই ছিল মূলত রবার্ট হোয়াইটম্যান, এবং আমাদের গল্পের প্রধান চরিত্র সেই নাম নিয়েই কানাডায় নিজের জীবনযাপন শুরু করে। যাই হোক, কার্ড দেখানোর পর সেই আইসক্রিম ভ্যানে রবার্টের চাকরি হয়ে যায়।
তো সেদিন রাতে থাকার জন্য রবার্ট সেখানকার একটা চার্চের হোস্টেলে গিয়ে নক করে। সেখানকার ম্যানেজার গেট খুলে রবার্টকে বলে যে এত রাতে আর কোনো এন্ট্রি হবে না, কিন্তু রবার্ট তবুও কোনোভাবে তাকে ম্যানেজ করে এবং তার থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে নেয়। চার্চ হোস্টেলের সেই ম্যানেজারের নাম হলো অ্যান্ড্রেয়া, যার সাথেই পরবর্তীতে রবার্টের বিয়ে হয়। তো রবার্ট সেখানে রেগুলার থাকতে শুরু করে এবং সারাদিন কানাডার বিভিন্ন স্থানে আইসক্রিম বিক্রি করে টাকা জমানো শুরু করে। কিন্তু কিছুদিন পর রবার্টের সেই জবটাও চলে যায়। মূলত আইসক্রিম কোম্পানি লসে থাকায় তার সবগুলো ইউনিট বন্ধ করে দেয়। সেখানে রবার্টের বেশ কিছু টাকা পাওনাও ছিল। সেগুলো না পেয়ে রবার্ট প্রচণ্ড রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ওটাওয়া শহরের একটা নাইট ক্লাবে সেখানকার সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া টমিকে দেখা যায়। সেই মূলত এই নাইট ক্লাবটা চালায়। তো টমি যখন তার সহকর্মী ডেভের সাথে বসে কথা বলছিল, তখন রবার্ট সেখানে যায় ড্রিঙ্ক করতে। সে সেখানে বসে টমি আর ডেভের কথা আড়ি পেতে শোনার চেষ্টা করছিল, কিন্তু ডেভের ধমক খেয়ে সে উঠে চলে যায়। তখনই তার সাথে ডিটেকটিভ জনের প্রথম ইন্টারাকশন হয়। জন আসলে এই ক্লাবে বারবার এসে টমির উপর ইনভেস্টিগেশন চালাচ্ছিল। যাই হোক, রবার্টের জব চলে যাওয়ায় সে এক প্রকার ছন্নছাড়া হয়ে পড়ে। সেদিন রাতেই সে অ্যান্ড্রেয়ার সাথে দেখা করে এবং তাকে ডেটের অফার করে। অ্যান্ড্রেয়া রবার্টের অফারে রাজি হয়ে যায়। তারা দুজন একটা হোটেলে গিয়ে একে অপরের ব্যাপারে জানতে থাকে। অ্যান্ড্রেয়া রবার্টকে জানায় যে সে একজন সমাজকর্মী হতে চায়। সমাজের ছোট ছোট সব ত্রুটিগুলো সে নিজের হাতে ঠিক করতে চায়। এরপর সে রবার্টের পরিচয় সম্পর্কে জানতে চাইলে রবার্ট বলে যে তার বাবা ভ্যানকুভার শহরে একটা বিজনেস চালায়, মাঝে মাঝেই তাদের দেখা হয়। আসলে রবার্ট যে ছোটবেলা থেকেই পরিবার ছাড়া বড় হয়েছে সেটা সে এড়িয়ে যায়। তো ডেটের সুফল হিসেবে অ্যান্ড্রেয়া এবং রবার্ট একে অপরকে পছন্দ করে ফেলে এবং তারা বিয়ে করে একসাথে থাকতে শুরু করে। এভাবেই মাসের পর মাস রবার্ট নিজের পরিচয় গোপন করে অ্যান্ড্রেয়ার সাথে সংসার করতে থাকে। এখান থেকে সিন শিফট হয়ে 8 মাস পরে দেখা যায় রবার্ট বাজার থেকে বাসায় ফিরে একটা পত্রিকায় নিজের আসল নাম দেখতে পায়। সে দেখে যে তার নামে বেশ কিছু জায়গায় মিসিং নিউজ ছাপানো হয়েছে। এটা দেখে রবার্ট বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে এখন নিজে পালিয়ে বাঁচার চেয়ে অ্যান্ড্রেয়ার সেফটি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সে তখন অ্যান্ড্রেয়াকে আলাদা করে ডেকে বলে যে আমাকে আমার বাবার ওখানে গিয়ে কিছুদিন থাকতে হবে, কারণ সেখানে কাজের চাপ বেশ বেড়ে গিয়েছে। অ্যান্ড্রেয়া মন থেকে না চাইলেও তাকে যাওয়ার অনুমতি দেয়। তো রবার্ট এরপর সব গুছিয়ে ভ্যানকুভার শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভ্যানকুভার পৌঁছে রবার্ট সেখানেও কয়েকটা জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানেও সে কোনো চাকরি পাচ্ছিল না। মন খারাপ করে সে তখন অ্যান্ড্রেয়াকে ফোন করে তার খোঁজ খবর নিতে। অ্যান্ড্রেয়া তখন রবার্টকে জানায় যে রবার্ট খুব শীঘ্রই বাবা হতে যাচ্ছে। এটা শুনে রবার্ট খুশিতে পাগল প্রায় হয়ে যায়, কারণ সে ছোটবেলা থেকেই একটা পরিবার চেয়েছিল এবং ফাইনালি তার নিজের একটা পরিবার হতে যাচ্ছে। যেহেতু একটা পরিবার চালাতে অনেক টাকা পয়সার দরকার হয়, তাই রবার্টের মাথায় চিন্তা আরও বেড়ে যায়। সে তার সামনেই একটা অস্ত্রবাহী টাকার গাড়ি দেখে সেখান থেকে টাকা চুরি করার কথাও কল্পনা করে, কিন্তু সে যতটা সহজ ভাবছে চুরি করে পালিয়ে যাওয়া আসলে ততটাও সহজ নয়। তাই সে সেখান থেকে চলে যায়। ট্রাকের সামনে থেকে চলে আসলেও রবার্টের মাথা থেকে চুরির ভূত নামছিলই না। তাই সে কাছে একটা ব্যাংকে গিয়ে সেখানকার সিকিউরিটি চেক করতে থাকে। রবার্ট দেখে যে সিকিউরিটি যতটা করা হওয়ার কথা সে ভেবেছিল, বাস্তবে ততটাও না। সে তখন মনে মনে প্ল্যান করতে থাকে যে কিভাবে এখানে ডাকাতি করা যায়। প্ল্যানের অংশ হিসেবে সে কাছে একটা কস্টিউম অ্যান্ড মেকআপ শপে যায় এবং সেখানকার ম্যানেজারকে বলে একটা ফেক এফবিআই ব্যাজ আর কস্টিউম নিয়ে নেয়। এরপর সে এফবিআই সেজে ব্যাংকে তল্লাশি করতে থাকে যে কোথায় কোথায় সিকিউরিটি গ্যাপ আছে। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে রবার্ট জিজ্ঞেস করে যে তাদের এখানে সিকিউরিটি এত কম কেন। উত্তরে ব্রাঞ্চ ম্যানেজার জানায় তাদের এখানে খুব একটা চুরি হয় না, তাই এখানে খুব একটা সিকিউরিটির দরকার পড়ে না। রবার্ট তখন সেই ম্যানেজারকে জিজ্ঞেস করে চোরেরা এলে তারা কিভাবে টাকা চায়। আসলে রবার্ট যেহেতু আগে কখনো চুরি করেনি, তাই সে কৌশলে এসব প্রশ্ন করে জেনে নিচ্ছিল যে কিভাবে চুরির প্ল্যান বাস্তবায়ন করা যায়। ব্যাংক থেকে বের হয়ে রবার্ট ভ্যানকুভার শহরের ব্যাংক সিকিউরিটি ইউনিটের মেইন অফিসে যায়। সেখানেও খুব একটা কড়া সিকিউরিটি ছিল না। রবার্ট সেখানে চাকরির নাম করে তাদের একটা শিফট লিস্ট নিয়ে আসে এবং লিস্টের কয়েকজনকে ফোন করে বলে যে তোমাদের আগামীকালকে শিফটে আসতে হবে না, বস তোমাদের বদলে নতুন লোক নিয়েছে। এরপর রবার্ট ডাকাতির অংশ হিসেবে একটা আর্ট অ্যান্ড মেকআপ ক্লাসেও জয়েন করে। সেখান থেকে রবার্ট শিখে নেয় যে কিভাবে হালকা মেকআপ করেও নিজের আউটলুক চেঞ্জ করে ফেলা যায়। ক্লাসের শেষে রবার্ট সেখানকার একটা মেকআপ কিট চুরি করে নিজের সাথে করে নিয়ে আসে। যাই হোক, পরদিন রবার্ট সব গুছিয়ে ব্যাংকের সামনে চলে যায়
এবং বড় একটা নিঃশ্বাস নিয়ে ভিতরে ঢুকে যায়। সে গিয়েই কাউন্টারে থাকা এক মহিলাকে একটা কাগজ দেখায়, যেখানে লেখা ছিল ড্রয়ার থেকে সব টাকা বের করে দাও। সেই মহিলা রাজি না হতে চাইলে রবার্ট কোটের পকেট থেকে নিজের হাত এমনভাবে বের করে টেবিলের উপর রাখে যেন তার হাতে একটা গান আছে। বাধ্য হয়েই অ্যাকাউন্টেন্ট তখন সব টাকা বের করা শুরু করে, কিন্তু নার্ভাসনেসের চক্করে রবার্ট ভুলে গিয়েছিল যে সে সাথে করে কোনো ব্যাগই আনেনি। সেই মহিলা রবার্টের কাছে ব্যাগ চাইলে রবার্ট হতভম্ব হয়ে যায়, তবে সে কোনো রকমে ম্যানেজ করে সেই মহিলার কাছ থেকে একটা ব্যাগ নিয়ে নেয়। এসবের মধ্যেই হঠাৎ করেই রবার্টের নাকের মেকআপ খুলে যায়। কোনোভাবে সামাল দিয়ে রবার্ট তখন টাকা নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর সে সেই মেকআপের দোকানে গিয়ে তাদের কিটগুলো ফেরত দেয় এবং ওয়াশরুমে ঢুকে টাকাগুলো আলাদা একটা স্যুটের পকেটে ভরে সেটা পরে সেখান থেকে বের হয়ে যায়। রবার্ট ভালো করেই জানতো এতগুলো টাকা নিয়ে সড়ক পথে ফেরা যাবে না, তাই সে প্লেনে করে ওটাওয়া শহরে পৌঁছায়। অ্যান্ড্রিয়া সেখানে আগে থেকেই রবার্টের জন্য অপেক্ষা করছিল। এতদিন পর রবার্টকে দেখতে পেয়ে সে বেশ খুশি হয়। ডাকাতির টাকা দিয়ে রবার্ট বেশ ভালোভাবেই জীবন কাটাতে থাকে। অ্যান্ড্রিয়াকে সারপ্রাইজ করে দিয়ে তার একটা নতুন বাড়িও কিনে ফেলে। তবে বাড়ি কেনার পেছনে মূল উদ্দেশ্য ছিল তার জায়গা পরিবর্তন করা। এক জায়গায় বেশি দিন থাকলে ধরা পড়ে যাওয়ার চান্স বেশি। কিন্তু অ্যান্ড্রিয়া কোনোভাবেই মানতে পারে না যে তার হাজব্যান্ড মাত্র কয়েক সপ্তাহের ইনকাম দিয়ে একটা বাড়ি কিভাবে কিনে ফেলল। তাই সে রবার্টকে জিজ্ঞেস করতে থাকে যে সে কি এমন কাজ করেছে। রবার্ট তার বাবার বিজনেসের কথা বলে হিসাব মেলানোর চেষ্টা করে, যদিও হিসেবটা এখানে খুব ভালোভাবে মেলে না। তবে এরপরও অ্যান্ড্রিয়া রবার্টের কথা বিশ্বাস করে নেয়। রবার্ট তখন তাকে বলে যে বাবার বিজনেসের কাজে আমি এখন প্রায় সময়ই কানাডার বিভিন্ন অংশে ট্রাভেল করব। তো এদিকে জনকে দেখা যায় সে তার সহকর্মী হফম্যানের সাথে বসে টমির ব্যাপারে কথা বলছিল। তারা দুজন মিলে টমির ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য একটা টিম গঠনের কথা বলে, কারণ টমি যেহেতু মাফিয়া ফিল্ডে এক্সপার্ট, তাই চাইলেই তাকে এত সহজে ধরা যাবে না, তাকে ধরতে হবে প্রমাণসহ। তাই তারা তখন তাদের ডিপার্টমেন্ট সুপেরিয়রের কাছে অনুমতি চায় নতুন একটা টিম গঠন করার জন্য। অন্যদিকে টমি যখন নিজের নাইট ক্লাবে তার টিম নিয়ে পার্সোনাল মিটিং করছিল, তখন রবার্ট কোনো কথা ছাড়াই সেখানে ঢুকে যায়। রবার্টকে এভাবে ঢুকতে দেখে সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ তারা কখনো ভাবেনি যে বাইরের একটা লোক তাদের মিটিংয়ের মধ্যে এভাবে চলে আসবে। রবার্ট টমিকে বলে যে আমি নতুন একটা বিজনেস করার ট্রাই করছি, আর এই ব্যাপারে তোমার সাহায্য আমার দরকার। টমিকে ইমপ্রেস করতে রবার্ট তখন তাকে ক্লাবের পাশের একটা ব্যাংক দেখিয়ে বলে আমি 3 মিনিটের মধ্যে এই ব্যাংকটা ডাকাতি করতে পারবো। কিন্তু টমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। সে রবার্টকে বলে যে তুমি যদি সত্যি এমনটা করতে পারো তাহলে তোমার সাথে আমি যে কোনো ডিল ফাইনাল করব। কথা মতো রবার্ট ক্লাব থেকে বেরিয়ে যায় এবং ব্যাংকের বাইরে একটা ওয়াশরুমে ঢুকে নিজের গেটআপ চেঞ্জ করে ফেলে। এরপর কেউ বোঝার আগেই সে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। টমির টিমের সবাই বলতে থাকে যে রবার্ট কোনোভাবেই পারবে না, কিন্তু সবার অনুমান মিথ্যা প্রমাণ করে রবার্ট 3 মিনিট 12 সেকেন্ডের মধ্যে ব্যাংক লুট করে চলে আসে। টমি তাকে জিজ্ঞেস করে যে আমার সাহায্য তোমার কেন লাগবে, তুমি তো এই টাকা দিয়ে নিজেই যা ইচ্ছে করতে পারো। উত্তরে রবার্ট বলে আমার নিজের কোনো গান নেই, আর আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় যদি বারবার ডাকাতি করতে থাকি তাহলে যে কোনো সময় ধরা পড়ে যাব। পুরো কানাডা জুড়ে 59,000-এর বেশি ব্যাংকের ব্রাঞ্চ আছে। আমি যদি সারা কানাডা ঘুরে ঘুরে ডাকাতি করতে পারি তাহলে আমরা অল্প দিনেই বড়লোক হয়ে যাব। শুরুর দিকে তাই আমার বেশ কিছু টাকা আর সাপোর্ট দরকার, আর এই জন্যই মূলত তোমার সাথে ডিল করতে আসা। এর বদলে আমার ডাকাতির টাকার 40% তুমি পাবে। রবার্টের এমন প্রস্তাবে টমি রাজি হয়ে যায় এবং তারা পার্টনারশিপ ডিল ফাইনাল করে ফেলে। এরপর থেকে শুরু হয় রবার্টের কন্টিনিউয়াস ডাকাতির যাত্রা। টমির হেল্প নিয়ে রবার্ট একের পর এক ডাকাতি করতে থাকে, আর সেই টাকা দিয়ে অ্যান্ড্রিয়ার জন্য দামি কাপড়, গাড়ি এসব কিনতে থাকে। ডাকাতির টাকার বড় একটা অংশ রবার্ট তার বাসার সিক্রেট ভল্টে জমা করত। এভাবে একদিন ডাকাতি করে ফেরার পর রবার্ট দেখতে পায় যে অ্যান্ড্রিয়া তার সব টাকার সন্ধান পেয়ে গিয়েছে। সে রবার্টকে বলে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ, কারণ তুমি তোমার বাবার বিজনেসে যে পদে কাজ করো সেই পদে কখনোই এত টাকা ইনকাম হয় না। রবার্ট বুঝতে পারে যে সে অ্যান্ড্রিয়ার থেকে এটা আর লুকাতে পারবে না, তাই সে এবার বাধ্য হয়ে অ্যান্ড্রিয়াকে সব খুলে বলে। রবার্ট ভেবেছিল সবকিছু শুনে অ্যান্ড্রিয়া হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে অ্যান্ড্রিয়া বলে যে তুমি কিভাবে ডাকাতি করো সেটা আমাকেও দেখাও। তো কথা মতো পরদিন সকালে রবার্ট অ্যান্ড্রিয়াকে নিয়ে একটা ব্যাংকের সামনে যায়। অ্যান্ড্রিয়াকে গাড়িতে বসিয়ে সে ব্যাংকের পাশে একটা মেকআপ শপে ঢুকে যায় এবং নিজের গেটআপ চেঞ্জ করে ফেলে। এরপর সে ভিতরে ঢুকে ফায়ার এক্সটেনশনের একটা বোতল দিয়ে ব্যাগের ভেতর স্প্রে করে, যার ফলে সেগুলো সলিড হয়ে যায় এবং তা থেকে ধোঁয়া উঠতে থাকে।
তো রবার্ট সেগুলো এয়ার ভেন্টের মধ্যে ঢুকিয়ে দিলে পুরো ব্যাংক ধোঁয়ায় ভরে যায়, আর আগুনের আশঙ্কা করে সেখানে ফায়ার সার্ভিস চলে আসে। আর এই সুযোগে রবার্ট নিজে একটা ফায়ার সার্ভিসের স্যুট পরে টাকা নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। রবার্টের ডাকাতি করার ধরন দেখে অ্যান্ড্রেয়া অবাক হয়ে যায়। সে সেদিন রাতে রবার্টকে বলে যে, তুমি চাইলে আরও ডাকাতি করতে পারো, তবে তার আগে আমার কাছে 2টা প্রমিস করতে হবে। প্রথমত, তুমি কখনো ধরা পড়বে না, আর দ্বিতীয়ত, আমাদের সন্তান জন্ম নেওয়ার পর তুমি এসব কাজ ছেড়ে দিবে। যাই হোক, এদিকে জন আর হফম্যান তাদের সুপেরিয়র থেকে অনুমতি পেয়ে প্রজেক্ট ক্যাফে নামে নতুন একটা প্রজেক্ট চালু করে। জনের প্ল্যান হলো তাদের নতুন টিম নিয়ে টমির মতো সকল মাফিয়াদের ধরে ফেলা। তারা ইনভেস্টিগেশন করে টমির সব টিম মেম্বারদের লিস্ট করতে থাকে এবং এক এক করে তাদেরকে ধরতে থাকে। কিন্তু তারা দেখে যে টমির টিমের 2জন মানুষ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, আর সারপ্রাইজিংলি 2জন একই গাড়িতে চলাচল করে। জন তখন এটা নিয়ে তার টিমকে আরও ভালো করে ইনভেস্টিগেট করতে বলে। তো সেদিন রাতে রবার্ট যখন একটা ডাকাতি শেষ করে মেকআপ করা অবস্থাতেই টমির নাইট ক্লাবে যায়, জনও তখন তাকে ফলো করতে করতে সেখানে গিয়ে পৌঁছায়। রবার্ট টমির সাথে কথা শেষ করে ওয়াশরুমে ঢুকলে জনও সেখানে গিয়ে হাজির হয় এবং টমির সাথে কথা বলতে থাকে। এরপর সে রবার্টকে ফলো করতে ওয়াশরুমের দিকে চলে যায়। সেখানে গিয়ে জন দেখে যে ওয়াশরুম থেকে রবার্ট বেরিয়ে আসছে আর তার নাকের কাছে মেকআপ লেগে আছে। জনের আর বুঝতে বাকি থাকে না যে রবার্ট মেকআপ করেই দ্বিতীয় ব্যক্তি সেজেছে, অর্থাৎ তারা যেই 2জনকে খুঁজছে তারা আসলে একজনই। তবে সেদিন রাতেই হফম্যান কল দিয়ে জনকে অফিসে ডাকে এবং বলে যে, আমি রবার্টের পিছনে লোক লাগিয়েছিলাম। তারা আমাকে নিউজ দিল যে পুরো কানাডা জুড়ে যে ডাকাতিগুলো হচ্ছে সেগুলো আসলে রবার্টই করছে। এর জন্য সে বিভিন্ন ছদ্মবেশ নিচ্ছে। রিপোর্ট অনুসারে রবার্ট খুব শীঘ্রই আরেকটা ডাকাতি করবে, সেটার লোকেশনও আমাদের কাছে আছে। তাই প্ল্যান মতো পরদিন জন তার টিম নিয়ে সেই লোকেশনে অপেক্ষা করতে থাকে। এদিকে রবার্ট টমির কর্মী বিলিকে নিয়ে পরবর্তী ডাকাতির জন্য যায়। তবে তাদের টার্গেট এবার ব্যাংক ডাকাতি নয়, বরং জুয়েলারি শপ ডাকাতি। সে বিলিকে নিয়ে টেকনিশিয়ান সেজে সেই শপের সিসিটিভি ক্যামেরা ঠিক করে দেয়। এরপর সেখানে কাউন্টারে থাকা মহিলাকে বলে সব জুয়েলারি তার ব্যাগে ভরে দিতে। সেই মহিলা কথা শুনতে না চাইলে বিলি গান বের করে তাকে ভয় দেখায়। এরপর বিলি শপ ম্যানেজারকেও গানের ভয় দেখিয়ে কন্ট্রোলে নিয়ে নেয়। তো রবার্টরা যখন ভিতরে ডাকাতি করছিল, জন তখন বাইরে থেকে দেখে যে একটা জুয়েলারি শপের বাইরে কেউ একজন কতগুলো গাছ ডেলিভারি দিচ্ছে। এটা দেখে জনের একটু সন্দেহ হয়, তাই সে তখন সেদিকেই এগুতে থাকে। ততক্ষণে রবার্টের ডাকাতি শেষ। সে বিলিকে ডেকে একটা ব্যাগে সব জুয়েলারি ভরতে বলে, আর তার হাতে থাকা রিমোট দিয়ে বাইরের সবগুলো গাছে লাগানো মিনি বোমা ফাটিয়ে দেয়। আসলে এই বোমা লাগানো গাছগুলো রবার্টই এনেছিল, যাতে করে ডিস্ট্রাকশন তৈরি করে সে পালাতে পারে। কিন্তু জন তবু তাদের ফলো করতে থাকে এবং এক পর্যায়ে একটা হোটেলের কিচেনে প্রায় হাতের নাগালে পেয়ে যায়। কিন্তু রবার্ট আগে থেকেই কিচেনের দরজা শক্ত করে লাগিয়ে রেখেছিল, তাই জন সেই দরজা খোলার আগেই রবার্ট বের হয়ে যায়। ডাকাতি শেষ করে রবার্ট অ্যান্ড্রিয়াকে ফোন করে এবং বলে যে সব প্যাক আপ করে ফেলো, আমরা শহর ছেড়ে চলে যাব। কথা মতো রবার্ট হোম শিফটারদের ফোন করে আসতে বলে বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসে রবার্ট দেখে অ্যান্ড্রিয়ার অলরেডি ওয়াটার ব্রেক হয়ে গিয়েছে, তাই অ্যান্ড্রিয়াকে নিয়ে সে তখনই হসপিটালে যায়। এদিকে জন তার পুরো টিম নিয়ে রবার্টের বাসায় চলে আসে, কারণ রবার্ট মাত্রই ডাকাতি করে ফিরেছে, তাকে হাতে নাতে ধরার এটাই সুযোগ। কিন্তু তারা রবার্টের বাসায় গিয়ে দেখে যে সেখানে কেউ নেই, হোম শিফটাররা অলরেডি সবকিছু সরিয়ে ফেলেছে। অন্যদিকে বাচ্চা হওয়ার পর রবার্টের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে। সে সিদ্ধান্ত নেয় যে সে আর ডাকাতি করবে না, তাই সে স্ত্রী সন্তান নিয়ে ওটাওয়া ছেড়ে অন্টারিও শহরের দিকে শিফট হয়ে যায়। আর এখান থেকেই সিন শিফট হয় 1.5 বছর পরে। সেখানে দেখা যায় রবার্টের প্রথম মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে এবং অ্যান্ড্রিয়া আবারও প্রেগনেন্ট। তারা অন্টারিও শহরে খুব হাসি খুশি জীবন কাটাচ্ছে। তো তেমনি একদিন টমি রবার্টের সাথে দেখা করতে আসে এবং রবার্টকে জিজ্ঞেস করে যে সে আবারও ডাকাতির পেশায় আসতে চায় কিনা, কিন্তু রবার্ট তাকে সরাসরি না করে দেয়। কিন্তু টমি চলে যাওয়ার পর রবার্ট তার ভোল্ট চেক করে দেখে যে সেখানে আর অল্প কিছু টাকা আছে। এটা দেখে তার কিছুটা চিন্তা বেড়ে যায়। এ বিষয়ে সে অ্যান্ড্রিয়ার সাথে কথা বলতে চাইলে অ্যান্ড্রিয়া সরাসরি না করে দেয়। তবে তারপরেও রবার্ট পরদিন লোভে পড়ে আবারও ডাকাতি করতে যায় এবং যাওয়ার সময় অ্যান্ড্রিয়াকে একটা চিঠি লিখে যায়। অ্যান্ড্রিয়া চিঠি পেয়ে রবার্টকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। উত্তরে রবার্ট বলে সে নতুন একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। রবার্টের কথা বলার ধরন দেখে অ্যান্ড্রিয়া বুঝে যায় যে রবার্ট আবারও ডাকাতি করতে গিয়েছে, তাই এটা নিয়ে অ্যান্ড্রিয়ার বেশ মন খারাপ হয়। অন্যদিকে জন আর হফম্যানকে দেখা যায় তারা টমির পিছু নিতে নিতে রবার্টের নতুন বাসার খোঁজ পেয়ে গিয়েছে। হফম্যান রবার্টের বাসায় কল করে নিশ্চিত হওয়ার ট্রাই করে যে রবার্ট বাসায় আছে কিনা,
অ্যান্ড্রিয়া না বললে তারা বুঝে যায় যে রবার্ট হয়তো আবারও ডাকাতি করতে গিয়েছে। তারা তখন সমস্ত এয়ারপোর্টগুলোকে অ্যালার্ট করে দেয়, কিন্তু কোথাও তারা রবার্টের খোঁজ পাচ্ছিল না। জন তখন হফম্যানের কথায় লোকাল এয়ারপোর্টগুলোতেও খোঁজ নিতে থাকে এবং জানতে পারে যে রবার্ট এইমাত্র অন্টারিওর লোকাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে নিজের 59তম ডাকাতি শেষে রবার্ট যখন একটা লোকাল এয়ারপোর্ট হয়ে অন্টারিওতে ফেরে, তখন বরাবরের মতোই অ্যান্ড্রিয়া তার মেয়েকে নিয়ে সেখানে অপেক্ষা করছিল। অ্যান্ড্রিয়া রবার্টকে দেখা মাত্রই ধমক দিয়ে বলে, আমি জানি তুমি ডাকাতি করতে গিয়েছিলে, তবে এটাই যেন শেষবার হয়। তো তারা যখন একসাথে গাড়িতে উঠতে নিবে, তখনই চারদিক থেকে জনের টিম এবং পুলিশ তাকে ঘিরে ফেলে। এরপর তারা রবার্টকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। রবার্ট তবুও চিন্তিত না হয়ে থানার মধ্যেই পিৎজা অর্ডার করে খেতে থাকে। কিন্তু অ্যান্ড্রিয়া যখন জানতে পারে যে রবার্টের আসল নাম রবার্ট নয় বরং গিলবার্ট, তখন তার বেশ মন খারাপ হয়। সে রবার্টের উপর মন খারাপ করলে রবার্ট বলে যে এই পৃথিবীতে আমি একটাই জিনিস চেয়েছিলাম, আর তা হলো একটা পরিবার। তুমিই ছিলে আমার পরিবার, তাই আমি তোমার থেকে আমার নাম ছাড়া আর কিছুই লুকাইনি। যাই হোক, 59টি ব্যাংক আর $2.3 মিলিয়ন ডাকাতির জন্য রবার্টের 20 বছরের জেল হয়। পরদিন রবার্টের থেকে এভিডেন্স নিয়ে জন টমিকেও গ্রেফতার করে ফেলে, যদিও টমি কয়েকদিন পরেই তার ক্ষমতা বলে বের হয়ে গিয়েছিল। জনের প্রজেক্ট ক্যাফে টমির পরেও আরও বেশ কিছু মাফিয়াদের ধরেছিল। এদিকে রবার্ট জেলে থাকা অবস্থায় তার আরেকটা মেয়ে হয় এবং দুঃখজনকভাবে এর 1 বছর পরেই অ্যান্ড্রিয়ার সাথে তার ডিভোর্স হয়ে যায়। 2001 সালে রবার্ট জেল থেকে ছাড়া পায়। বর্তমানে সে একজন ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করছে। যেহেতু রবার্ট পরিবারের প্রয়োজনটুকু বুঝত, তাই সে ডিভোর্সের পরেও নিয়মিত তার মেয়েদের খোঁজ রাখত। মুভির শেষ দৃশ্যে রবার্টের একটা অরিজিনাল ফুটেজ দেখানো হয়, যেখানে রবার্ট বলছিল যে 59টা ডাকাতি করার পরেও তার হাতে এখন কোনো টাকাই নেই। আর এই দৃশ্যের মধ্য দিয়েই সত্য ঘটনা অবলম্বনের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের শেখায় যে একজন মানুষের আদর্শের সাথে বড় হওয়ার ক্ষেত্রে তার পরিবারের ভূমিকা কত বেশি, সেই সাথে অতিলোভের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটাও আমরা এই মুভি থেকে শিক্ষা পাই। তো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলে প্রথম কোনো ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।